একটার পর একটা পাল্টা চাল, শুধু কথা বলেনি, আজ কাজ করে দেখিয়েছে এবং এমনভাবে দেখিয়েছে যাতে ভেতরেই কাঁপুনি ধরে যায়। রাজা নাকি সেই রাজত্ব আজ চ্যালেঞ্জের মুখে। ঈদ মোবারক। না, আমাদের পবিত্র ঈদ উল ফিতর শেষ হয়ে গেছে, তবে আজকের ভিডিওটা আমার কাছে আরেকটা ঈদের খুশির মতো মনে হয়েছে। আর আপনারা নিশ্চয়ই সবাই আমার সাথে একমত আছেন যে তোলপাড় তৈরি হয়েছে, সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে? কারণ সর্বশেষ আমরা দেখেছিলাম অর্থাৎ খেলছে, ইনশাল্লাহ আরো খেলবে। জামাত এনসিপি অচিরেই রাজপথে নামতে বাধ্য হচ্ছে। জামাত ভালোভাবে জানে বিএনপিকে কিভাবে সোজা করতে হয়। দর্শক, বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে। আপনারা কি কেউ কখনো এরকম ঘটনা নিজের চোখে দেখেছেন যে কেউ অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছে আর সেই গর্তে সেই হঠাৎ গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে? ঠিক আগে আমি যে ঘটনাগুলো বললাম এই ধরনের একটা ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুরো বিএনপি। এই সংবিধান দেখবেন তাদেরকে কি বিপদে ফেলায়। আপনি দেখবেন তারা তো মনে করতেছে এটা একটা গর্ত, এই গর্তের মধ্যে আমরা ফেলুম জামাত ইসলাম শিবিরকে, মানে সংবিধানটাকে একটা গর্ত বানায়া ওইখানে ফেলতে যাচ্ছে। ওই একই গর্তে তারা পড়বে, এটা লেখা রাখেন। আজকে বইলা গেলাম, যদি জুলাই সনদের স্বীকৃতি না আসে, বৈধতা না আসে, হাতে একটা হারিকেন বিএনপি রেজিমেন্ট যাও আর ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করাই নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম, এরা বুঝেই না সংকট কেন, আর এরা বুঝে না কেমন এই সংকটটা কাটানো যাবে। তারেক রহমান সাহেব আসলে কোন দিকে আছেন? আমি যেটা মনে করি উনি হচ্ছে ফাটাবাসে আটকে গেছেন। ওনাকে আমি বলবো ফাটাবাসে, কারণ উনি গিলতে চাইছেন ক্ষমতা, কিন্তু সাথে নিয়েছেন রয়ের দিয়ে বানানো অস্ত্রগুলোকে উনি সাথে নিয়ে এই ক্ষমতায়ন করতে গেছেন, এবং এই ক্ষমতাতে উনি নিজের রিস্ক যেমন বাড়িয়েছেন, আমাদের দেশের রিস্ক বাড়িয়ে ফেলেছেন। ভারতের গোলামি বা ভারতের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে যারা পলিটিক্স করবেন একসময় তাদেরকে রাস্তায় তাড়িয়ে নিয়ে কুকুরের মতো পেটানো হবে। মাইন্ড ইট, আমি বললাম ভারতের যে কোনো এজেন্ট যেখানেই ভারতীয় স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করবে তাদের কুকুরের মতো পেটানো হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনারা কি কেউ কখনো এরকম ঘটনা নিজের চোখে দেখেছেন যে কেউ অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছে বাড়ির পাশে, মাঠের ভিতরে বা অন্য কোনো জায়গায়, আর সেই গর্তে সেই হঠাৎ গিয়ে হুড়মুড় করে পড়ে গেছে, হাত পা ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, এরকম দেখেছেন? অথবা এমন কোনো পরিস্থিতির সম্মুখীন কি কখনো হয়েছেন বা নিজের চোখে দেখেছেন যে কোনো একজন মাতুব্বর, মক্কেল বা নেতা প্রকাশ্য জনসম্মুখে ভরা মজলিসে অপমান অপদস্থ হয়েছেন তার অধস্তন কারো কাছ থেকে? হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন বা কেউ কেউ দেখেন নাই, অনেকেই হয়তো দেখেন নাই, শুধু না আমি শুনেছেন। আজ আমি আপনাদেরকে এরকম একটি ঘটনার সাথে পরিচয় করিয়ে দিব। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে কথাবার্তা, কাজ এবং অ্যাক্টিভিটি, এইটার মাধ্যমে বিএনপির বর্তমান যে ইমেজ প্রতিষ্ঠিত হয়েছে, এই ইমেজের মাধ্যমে ঠিক আগে আমি যে ঘটনাগুলো বললাম এই ধরনের একটা ঘটনার বা পরিস্থিতির সম্মুখীন হয়েছে পুরো বিএনপি। অপরের জন্য গর্ত খুঁড়ে রেখেছিল, সেই গর্তে বিএনপি ধপাস করে পড়েছে এবং তার হাত পা মরমর করে ভেঙে গেছে। অথবা অনেকটা প্রচন্ড অপমান অপদস্থ হয়ে তার এখন আর ইজ্জত রাখার মতো জায়গা নেই। ঘটনাটা কি হয়েছে চলুন আমরা একটু খুলে বলি। নির্বাচনের পর থেকে হঠাৎ করে তার যেন কি হয়েছে, তিনি সংবিধান ছাড়া আর কিছুই বোঝেন না। তিনি উঠতে গেলে সংবিধান, বসতে গেলে সংবিধান, খাইতে গেলে সংবিধান, শুইতে গেলে সংবিধান, এমনকি গোসলখানায় বা বাথরুমে যেখানেই যান শুধু সংবিধান, সংবিধান আর সংবিধান। তাও আবার জেনতেন সংবিধান নয়। কোন সংবিধান? ওই 72-এর সংবিধান, যে সংবিধান পুরো বাংলাদেশের জনগণের গোলা কাটার মতো একটি বই। এটা এমন একটা বই যে বই বাংলাদেশের জনগণের জন্য কোনো উপকার তো দূরের কথা, বরং জনগণের প্রকাশ্য শত্রু। হ্যাঁ, এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের রক্ষা কবচ। এই কথাটা কে বলেছে? এটা কিন্তু আমার কথা নয়। এই কথাটি বলেছেন কাজী জহিরুল ইসলাম, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এবং তিনি জাতিসংঘের একজন বড় কর্মকর্তা ছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন, একজন প্রাজ্ঞ মানুষ। সেই কবি কাজী জহিরুল ইসলাম দেখুন এই কথাটি বলেছে যে এই সংবিধান শুধুমাত্র 2টা পরিবারের জন্য রক্ষা কবচ, আর পুরো বাংলাদেশের জনগণের জন্য এটি একেবারে প্রকাশ্য দুশ্মন। অথচ বাংলাদেশের মানুষের কি যেন হয়েছে, তাদের মগজে কি যেন ঢুকেছে, তারাও 2 পরিবারের কাছে যে হুমড়ি খেয়ে পড়েছে, নিজেদের আশা আকাঙ্ক্ষা, নিজেদের ভালো মন্দ সবকিছু জলাঞ্জলি দিয়ে। অনেকটা বাঁশঝাড়ের কাছে গিয়ে বলছে, বাঁশ তুমি ঝাড়ে কেন, আমার পিছনে এসো। যাই হোক, তো সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি এই সংবিধানের প্রেমে এমন হাবুডুবু খাচ্ছে, ওইখান থেকে তাদের আর ফিরে আসার কোনো সুযোগ নেই।
বেশ ওয়েল, খুব ভালো। যেহেতু তাদের ওই সংবিধানে ফিরে আসার কোনো সুযোগ নাই, তারা যেহেতু প্রত্যেক কথায় কথায় সংবিধান সংবিধান করছে, তাহলে তো ওই সংবিধানের ভিতরে যা কিছু আছে একেবারে A to Z প্রতিটা বিষয় তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে নাকি? এটাই তো নিয়ম। যদি কেউ কোনো কিছু মানে, একটা বইয়ের কোনো কিছু মানে, এটাই তো করতে হবে নাকি? যদি ওর কিছু অংশ মানে আর কিছু অংশ মানি না, মানে যেটুকু নিজের পক্ষে যায় ওইটুকু মানি আর যেটুকু নিজের পক্ষে যায় না ওইটুকু মানি না, এরকম নাকি? এটাকে কি মানে ইমানদারি বলে নাকি? দর্শক, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এটা ইমানদারি বলে না অন্য কিছু বলে কমেন্টস বক্সে জানাবেন। যাই হোক, মূল ঘটনায় আসি। তো বিএনপি এবং সালাউদ্দিন আহমেদ যখন এই সংবিধানের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছে, তখন এমন একটা উচিত শিক্ষা দিয়েছে মহেশপুরের ইউএনও খাদিজা আক্তার। একেবারে এর চেয়ে ভালো জবাব আর পৃথিবীতে হয় না। কি হয়েছে? 26 মার্চ বৃহস্পতিবার সকালবেলা মহেশপুরের ইউএনও খাদিজা আক্তার তিনি বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করেছেন। এখানে সমস্ত দলকে আহ্বান করা হয়েছে। তিনি উপস্থাপনা করছেন বা তিনি বক্তব্য দিবেন, স্বাগত বক্তব্য দিবেন। এই সময়ে বিএনপির পক্ষ থেকে খাদিজা আক্তারের হাতে কি চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে যে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে এখানে আপনি উল্লেখ করবেন। খাদিজা আক্তার বিএনপির নেতা নেত্রীদের, ওই স্থানীয় মহেশপুরের নেতা কর্মীদের ওই চিরকুটকে অনেকটা কি বলা যায় অসম্মান করেন। এই চিরকুট তিনি তার মতো করে রেখে দিয়েছেন। কিন্তু আমরা আমাদের ভাষায় এটা বলবো যে ওই চিরকুটকে তিনি পায়ের তলে, বিএনপি নেতা কর্মীদের সামনে পায়ের তলে ফেলে পিষ্ট করেছেন। তিনি ওই চিরকুটের তোয়াক্কা না করে জিয়াউর রহমানের নাম বলেন নাই। বলার কোনো সুযোগ নাই তো? সুযোগ আছে, কারণ বিএনপি যে সংবিধানের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছে, এই সংবিধানের 6th অ্যামেন্ডমেন্টে সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে এখনো লেখা আছে কার নাম? শেখ মুজিবুর রহমানের নাম। তাহলে এখানে কি জিয়াউর রহমানের নাম বলার কোনো সুযোগ আছে? ইউএনও খাদিজা আক্তার তিনি সরকারি কর্মচারী হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তিনি কি এটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারতেন তিনি। যদি বিএনপির আচার আচরণ যদি সেরকম হতো তাহলে তিনি দেখাতে পারতেন। বিএনপির আচার আচরণ তো সেরকম না। যেহেতু বিএনপি এখন প্রচন্ড সংবিধান প্রেমী, তাহলে এখানে খাদিজা আক্তার যদি সংবিধানের বাইরে যায় তাহলে সরকারের সাথে সাংঘর্ষিক হয় না? তিনি কি এটি করতে পারেন? এটি কারণ করা উচিত নয়। এবং শুধু তাই নয়, এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত নয় এটা কোনো মতো অবস্থায়। কারণ সরকার যেখানে সংবিধানের প্রেমে গতগত হয়ে গেছে, তাহলে আমরা কেন আম পাবলিক ওই সংবিধানের বাইরে যাবো? তিনি তো মামলা টামলা ঠুকে দিতে পারেন। সংবিধান লঙ্ঘনের দায়ে, সংবিধান অবমাননার দায়ে তো মামলা করতে পারেন। তো ইউএনও কে তো মামলা করতে পারতো। যাই হোক, ইউএনও খাদিজা আক্তার তিনি জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন নাই। আর কোনে যাবার সাইরে ভাই, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে ওখানকার বিএনপির নেতা কর্মীরা। মনে হচ্ছে তাদের অন্তরে অন্তরে আগুন লেগে গেছে। কি রকম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, কাওয়া কাদেরের ওই সময় আমরা এই গানগুলো শুনতাম, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। বিএনপির নেতা কর্মীদের এরকম একেবারে জায়গায় জায়গায়, হারে হারে, গিরে গিরে, জয়েন্টে জয়েন্টে জ্বালা বেঁধে গেছে। কেন রে ভাই এত জ্বালা বাঁধে কেন? এখন কেন এত জ্বালা? এই যে নির্বাচনের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো রাত দিন মাঠে চিৎকার করছে, কান্নাকাটি করছে, কেউ নীরবে নিবৃতে, কেউ কেউ অভিশাপ দিচ্ছে, এগুলো কানে যায় না? কেমন লাগে এখন? এরপরে কি হয়েছে? খাদিজা আক্তারকে ওখান থেকে বদলি করে দেওয়া হয়েছে যে কেন সে জিয়াউর রহমানের নাম বললো না। তো খাদিজা আক্তার তো এখানে খারাপ কিছু বলে নাই, তিনি তো তার জায়গা থেকে একদম রাইট পজিশনে তিনি আছেন। আমরা খাদিজা আক্তারকে স্যালুট জানাই, তিনি সংবিধানের বাইরে যান নাই। তাকে নিয়ে তিনি কোন মতের অধিকারী সেইটা নিয়ে পরে বিতর্ক হবে, কিন্তু সালাউদ্দিন আহমেদকে জবাব দেওয়ার জন্য এটা প্রয়োজন ছিল, বিএনপিকে জবাব দেওয়ার জন্য এটা খুবই প্রয়োজন ছিল। এবং প্রত্যেকটা থানায় থানায় এরকম একটা করে খাদিজা আক্তার যদি 26শে মার্চের এই অনুষ্ঠানে আজকে যদি এরকম দায়িত্ব পালন করতেন এবং দেখাতে পারতেন, তাহলে হয়তো তাদের একটু লজ্জা হতো, তাদের একটু শরম হতো। পরে বিএনপির নেতাকর্মীরা ওই অনুষ্ঠান পরিত্যাগ করেছে, তারা বর্জন করেছে, সেখান থেকে চলে গেছে। কেন চলে যাবেন? কেন কেন আপনি সংবিধানের বাইরে যাবেন? সারা দিন ধরে সংবিধানের জিকির করছেন, জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন। একেবারে যে মানুষের যখন ওই গাঁজা রাজা খেয়ে গাজন বের হয়ে মুখ দিয়ে, ওই ধরনের গাজন বের করে ফেলেছেন সারাদিন ধরে সংবিধান সংবিধান করতে করতে। অন্যের জন্য ভাই আপনি যখনই গর্ত করবেন, ওই গর্তে আপনাকে পড়তে হবে, সেটা বাস্তব, এটা আজকে দেখা গেল। এখন দেখেন, পড়েন কেমন লাগে। আপনি সংবিধানের বাইরে যাবেন না, আর ওই সংবিধানের বাইরে গিয়ে জিয়াউর রহমানকে আপনি স্বাধীনতার ঘোষক বলবেন। ইউএনও খাদিজা আক্তার ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে আমি তখনই বলতে পারবো যখন বিএনপি এটা সংশোধন করে, এই সংবিধান সংশোধন করে যখন ওখানে জিয়াউর রহমানের নাম প্রতিস্থাপন করবে, তখন বলতে পারবো। হ্যাঁ, তারা এটি করবে, এইটুকু তারা করবে, কারণ ওইটা যে নিজের, ওইটুকু তারা করবে, খুব তাড়াতাড়ি করবে। আগামী 26শে মার্চ আসার আগে এটি করবে, কারণ ওই যে থাপ্পড় একটা খেয়েছে না, ব্যথা লেগেছে না দুই গালে, দাঁত টাত হয়তো 2-4টি পড়ে গেছে, এখন তারা এই কাজটা করবে।
কিন্তু এইটা আজ এই পরিস্থিতির মুখোমুখি কেন হতে হলো? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেই তার মেজর জিয়াউর রহমানের সেই বলিষ্ঠ কণ্ঠ, সেই উদাত্ত কণ্ঠে আই মেজর জেনারেল জিয়া, এই কণ্ঠ তো আমাদের কানে বাজে। কিন্তু আপনাদের কারণে আজ খাদিজা আক্তার সে স্বাধীনতার ঘোষকের নাম সেখানে উচ্চারণ করেন নাই, শুধু আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। এখন আবার আপনারা খাদিজা আক্তারকে বদলি করেছেন এই কথাটুকু না বলার কারণে। এই যে দ্বিচারিতা, এটাকে আসলে কি মুনাফেকি বলে, নাকি বেইমানি বলে, নাকি স্বেচ্ছাচারিতা বলে, না কি বলে, এইটা আমার অবশ্য জানা নাই। ইলেকশন করে দেওয়ানা হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আমেরিকার আশীর্বাদ নিয়ে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতাতে এসেছে। এখন কান্দ কেন বাবা? কাইন্দা সারা জীবন যাবে। 1 মাসে তো বেড়াছাড়া করে ফেলেছেন মির্জা সাহেব, আরো হবে বেড়াছাড়া। কয়ে রাখলাম, লিখে রাখেন। ঝামেলা ছাড়া কোনো রাষ্ট্র আছে, দুনিয়ার কোন সরকার আছে বা ছিল যার এক বা একাধিক ঝামেলা সামলাইতে হয় নাই? সেই জন্যই তো রাষ্ট্রে আসে, ক্ষমতায় আসে। হাসিনারে কোভিড আর তারপরে ইউক্রেনের যুদ্ধ মোকাবেলা করতে হয় নাই। এদের রাষ্ট্র চালানোর কোনো ইচ্ছা নাই, আসছিল ক্ষমতা উপভোগ করতে, সেটা উপভোগ করতে পারছে না, তাই তার মহা আফসোস। এর মধ্যে খবর হয়েছে জ্বালানি আমদানিতে অতিরিক্ত খরচ হবে প্রায় $5 বিলিয়ন। হাতে একেবারে হারিকেন বিএনপি রেজিমেন্ট, যাও আরো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা যাও, ওই পাপের প্রাশ্চিত্য করাই নেবে খোদা তালা। এইভাবে কয়ে দিলাম, এরা বুঝেই না সংকট কেন, আর এরাও বুঝে না কেমনে এই সংকটটা কাটানো যাবে। তাহলে এই সংকটটা হলো কেন, এটা আমাদের বোঝা লাগবে, তাই না? তাছাড়া ধূর পাঠাবি আমাদেরকে। আসেন আমরা দেখি সংকট কেন হইল। কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান আছে। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই প্ল্যানই এই দুর্ভোগের কারণ। আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা কবে, দাদা আপনি বিএনপি কে দেখতে পারেন না তাই ইনকা করে করছেন। দেখতে পারি না, কথা সত্য, কিন্তু আমি যে বিএনপির সমালোচনাগুলো করি সেগুলো তো হুদাই করি না। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই জনদুর্ভোগের সবচেয়ে বড় কারণ বাংলা লুথার কিং এর প্ল্যান, বাংলা লুথার কিং নিজে। এখন তারেক রহমানের চাকর বাকররা এসে কইতে পারে এটা কি শুধু বাংলাদেশে হইতেছে, ফ্রান্সে হইতেছে না? ভাবখানা মন ওরা সকাল বিকাল আইফেল টাওয়ারের নিচে বসে নাস্তা করে। জি না, ফ্রান্সে বাংলা লুথার কিং আর বাংলা লুথার কিং এর উজির বাহিনীর মতো ফার্স্ট ক্লাস গ্রেজেটেড ভালসুন মন্ত্রী নাই, তাই ফ্রান্সে এই ঘটনা ঘটে নাই। আসেন দেখে নেই কোন কোন রাষ্ট্রে এই তেল নিয়ে সমস্যা হইতেছে আর কেন হইতেছে। যে যে দেশে ক্রাইসিস হইতেছে সেই দেশগুলোতে বাংলাদেশের মতো একই কারণে ক্রাইসিস হইতেছে। মানে বাংলাদেশ যে কারণে ক্রাইসিস, সে একই কারণে ক্রাইসিস। প্রথমে শ্রীলঙ্কা, সেখানে সরকার রেশনিং করছে তেলের, তারপর আরো কড়াকড়ি করছে, এমনকি গাড়ির নাম্বার প্লেটের জোর বেজোর সংখ্যার ভিত্তিতে ফুয়েল দেওয়ার নিয়মও করছে। এই জন্যই লাইন বেরিয়েছে, হাহাকার হয়েছে বাংলাদেশের মতো পলিসি। তারপরে স্কুল বিশ্ববিদ্যালয় সরকারি অফিস বন্ধ রাখার মতো পদক্ষেপ নিছে ফুয়েল বাঁচাইতে, তেল বাঁচাইতে। যদিও আমাদের মতো লাইন না, ছবি দেখেন রয়টার্সের ছবিতে, বুঝেছেন, কিন্তু পলিসি এক। এরপর কেনিয়াতে সমস্যা হচ্ছে, তবে রয়টার্স কইছে মাত্র 20% আউটলেট এটা সমস্যা হয়েছে। এখানে ইন্ডিপেন্ডেন্ট রিটেলার এরা সংকটের কথা বলছে, শর্টেজের কথা বলছে, আর দাম নিয়ন্ত্রণে রাখার কারণে পাম্প লেভেলে চাপ বাড়ছে। মানে বাংলাদেশের মতো এখানে পলিসি, বুঝেছাও। এরপরে কম্বোডিয়া, এইখানে পাম্প বন্ধ হয়েছে। 18 মার্চে রয়টারের রিপোর্ট অনুসারে এক সময় এদের প্রায় 1/3 পেট্রোল স্টেশন বন্ধ হয়ে গেছিল। পরে সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে সাপ্লাই আনায় সেটা কমানো হয়েছে। দেখেছাও দেশগুলো, দেখো দেশগুলো সব মার্কা মারা একেবারে। তাহলে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, কেনিয়া এই দেশগুলোর মতোই তাহলে একটা বাংলাদেশ। অস্ট্রেলিয়াতে শর্টেজের পকেট দেখা গেছে, বিশেষ করে নিউ সাউথ ওয়েলসে 24 মার্চের রিপোর্টে বলা হইতেছে যে 51টা সার্ভিস স্টেশন পুরোপুরি ফুয়েল শূন্য হয়ে গেছে। 51 মাত্র। আরো বহু স্টেশন ডিজেল ছাড়া চলতেছে, মানে অন্য ফুয়েল আছে কিন্তু ডিজেল নাই। মাত্র 51টা পেট্রোল স্টেশন, আমাদের মতো সারা দেশ না। তবে একই সময় ফেডারেল সরকার বলছে যে ন্যাশনাল সাপ্লাই এটা স্টেবল আছে, অর্থাৎ ওইখানে ব্যাপারটা এখনো বাংলাদেশ স্টাইল এর মতো সারা দেশব্যাপী এরকম প্যানিক তৈরি হয়ে যায়নি, বরং এটাকে বলা যেতে পারে আঞ্চলিক সমস্যা আর কি, রিজনাল ডিসরাপশন বলা যেতে পারে। ভারতের গুজরাটে লম্বা লাইন দেখা গেছে, সেটা মূলত গুজবের কারণে প্যানিক হয়েছে, সেই জন্য কিনতে গেছে তেল, এই জন্য হয়েছে। কয়েক ঘন্টার কি হয়েছে, কিন্তু সরকার এবং তেলের কোম্পানিগুলো বলছে সাপ্লাই নর্মাল ছিল। তার মানে শ্রীলঙ্কা, কেনিয়া, কম্বোডিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ, এমনকি ভারতের কিছু শহরে তেলের জন্য লাইন দেখা গেছে এবং সাপ্লাইয়ের কিছু ডিসরাপশন হয়েছে। কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার ক্ষেত্রে আজ তেলের জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা, হাহাকার, উৎকণ্ঠা, গুজব, পাম্পে ঠেলাঠেলি। আর এই দৃশ্য দেখে তারেক রহমানের চাকর বাকররা আপনাকে বোঝাইতে চাইবে, দেখেন না মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজে টেনশন, সংকট তো হবেই না। পত্রিকা বলে জ্বালানির চাপ, মন্ত্রী বলে সংকট নাই, আর তারেক রহমানের চাকর বাকররা বলে সারা দুনিয়ার সংকট, তাই বাংলাদেশেও সংকট। মানে এরা কি বলবে সেটাও এরা ঠিক করতে পারে না, যা মাথায় আসতেছে সেটাই কয়ে দিতেছে। মানে কোনোভাবে কোনো বিরোধিতা আসলে সেখানে এসে একটা যুক্তি দিয়ে দেবে, কিন্তু এই যুক্তির আগা মাথা নাই কোনো। রয়টার্স নিজেই বলছে যে মূল সমস্যা হইতেছে প্যানিক বাইং, তাই ফুয়েল রেশনিং পর্যন্ত করতে হয়েছে। মানে তেল আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কিন্তু মানুষ আতঙ্কে বেশি কিনতে ঝাঁপায় পড়ছে। এটা সরকারের কথা, মানে বিএনপি সরকারের কথা।
মানে বিএনপি রেজিমের কথা। তাইলে তারেক রহমানের চাকর বাকররা কেন বলে সংকট হবেই? মানে এরা কোনোভাবে এই রেজিমের কোনো ক্রিটিসিজম করতে দেবে না, অথবা এদের মন্ত্রী যেটা বলতেছে সেটাও তারা শুনে না। যেভাবেই হোক সমালোচনা বন্ধ করতে হবে। আমি কিছু লিখলে একদম ঝাঁপে পড়ে আসে কমেন্ট বক্সে। এই জন্যই বলি এরা চাকর বাকর, এরা রাজনীতি করতে আসে নাই। যুদ্ধ মধ্যপ্রাচ্যে, এখন প্রশ্ন হইলো বাংলাদেশ কি শুধু মধ্যপ্রাচ্য থেকে তেল আনে? না। তাহলে মধ্যপ্রাচ্যের সমস্যা হলে কেন বাংলাদেশের সংকট হবে? আমাদের বুঝান। আমাদের বাংলাদেশের পুরা তেলের ব্যবস্থাপনাটা বুঝে দেখতে হবে। তাইলে আমরা বুঝবো কোথায় এই সমস্যা। আর এই রেজিমের চাকর বাকরেরা আমাদেরকে দূর পটাইতেছে। এখন তার টার্গেটটা কি জানেন? ভারতের গোয়েন্দাদের দৃষ্টি আকর্ষণ করা, রয়ের দৃষ্টি আকর্ষণ করা। দেখবেন ওর মুখে এখন খালি আওয়ামী লীগের কথা শুনবেন, আওয়ামী লীগের বয়ান সে দিতে থাকবে, আওয়ামী লীগকে কিভাবে আবার আনা যায় রাজনীতিতে, এটা নিয়ে সে লড়াই করতে থাকবে। মানে দৃষ্টি আকর্ষণ করতেছে যে আমার সাথে যোগাযোগ করো। অল্প টাকায় তো আর পোষায় না, বড় একটা দান মারার চেষ্টা করতেছে। এটা মাথায় রাখেন। যারাই এখন জামাত ইসলাম আর শিবিরকে জঙ্গি ট্যাগ দিতে পারবে, ধুলাই করতে পারবে, যা ইচ্ছা তাই বলতে পারবে, তারাই কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারবে দাদাবাবুদের। এটা মাথায় রাখেন। ওইখান থেকে ভূত মাল পানি আসে ভাই, এখান থেকে দিলে কত দিবে? হাতে একটা বক্তব্য রাখার জন্য এই যে স্মৃতি সৌধে গেছে, হয়তো এখানে দিছে 50,000 বা 1 লাখ, আর ওইখান থেকে আসলে কোটি কোটি আসবে। হ্যাঁ ভাই, টাকার তো অভাব নাই, টাকা দিয়ে এদেরকে নাচানো যায়। এই আমতারেকের অতীতের রেকর্ড বাইর করলে দেখবেন জামাতে ইসলামের প্রশংসায় পঞ্চমুখ, বিএনপিকে ধুলাই করতেছে। আবার যখন বিএনপি ক্ষমতায় চলে আসলো তখন আবার চেঞ্জ হয়ে গেল। এখন জামাত ইসলামকে ধুলাই করা তার একমাত্র কাজ। কিন্তু এসব ধুলাই ফোলাই কইরা কি করতে পারবেন বলেন? কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনারা ওদেরকে উগ্র বলেন, আসলে ওরা উগ্র না, ঠান্ডা মাথায় খেলতেছে। কোন রকম পাওয়ার দেখাচ্ছে না তো। এত তাড়াতাড়ি ভুলা গেলেন? আরে নির্বাচনের আগের দিনও তো ওদের পাওয়ার দেখছেন, নির্বাচনের পরের দিন এসা পাওয়ার হাওয়া হয়ে গেল না। পাওয়ার হাওয়া হয় নাই। রোজার মাস গেছে, সংযমের মাস গেছে, ঈদ গেছে, আবার সংসদ চালু হচ্ছে আগামীকাল থেকে, মানে 28 তারিখ থেকে সংসদ চালু হচ্ছে। তারপরে দেখেন কি হয়। এখন তো ভাই ওই 26শে মার্চ আর স্বাধীনতা দিবস নিয়েই আমরা ব্যস্ত আছি। কে স্বাধীনতার ঘোষক, এটা নিয়েই চলতেছে চারিদিকে আলাপ আলোচনা। এর মধ্যে একজন মহিলা টিওনো এমন এক খেলা দেখাইছে, মুখের মধ্যে তালা মাইরা দিছে। মেহেরপুরের ঘটনা। উনি 26শে মার্চে বক্তব্য রাখতে যায়া জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে নাই, না বলার কারণে ওনাকে আবার ওইখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে ট্রান্সফার হওয়ার কথা আগে থেকেই ছিল, কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার করে দেওয়াতে সবাই মনে করতেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুখে না নামাতে ওনাকে বদলি করা হইল। আর উনি কি যুক্তি দেখাইছে? এই মিডিয়ার সামনে উনি এসে যুক্তি দেখাইছে, সংবিধানের কত পাতায় কত ধারার মধ্যে লেখা আছে, এই সংবিধানে লেখা আছে, এই সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে বঙ্গবন্ধু হচ্ছে স্বাধীনতার ঘোষক। এই সংবিধানে লেখা আছে, যেটা নিয়ে আমি গতকালকে কথা বলাতে অনেকেই মাইন্ড করছেন। সত্যটা তো সামনে তুলে ধরতে হবে। এখন যারা সংবিধান করেন, সংবিধান কেন মানতেছেন না? মেহেরপুরের টিওনো যখন সত্যিটা তুলে ধরলো, উনি তো বইলা দিল ভাই সংবিধানে যা লেখা আছে সেটাই তো আমাকে বলতে হবে। এখন যারা সংবিধান মাইনা চলতে চান তাদের মুখ বন্ধ। হ্যাঁ ভাই, তাদের মুখ বন্ধ। এই সংবিধান দেখবেন তাদেরকে কি বিপদে ফেলায়। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।